টিল স্টেজ 3 স্টেজ 4 যখন গিয়ে পেটে জল জমে গেল, সিমটমগুলো রিজেম্বলস লাইক গ্যাসের প্রবলেম, ব্লোটিং হচ্ছে, খিদে পাচ্ছে না, হ্যাঁ, লোকেরা ভাবে যে গ্যাস হয়েছে। তো তাই জন্য এটা বাই দ্য টাইম ধরা পড়েও আস্তে 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 গিয়ে তখন স্টেজ 3 স্টেজ 4 হয়ে যায়, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য সাইলেন্ট কিলার। তো এই ধরনের ক্যান্সার হওয়ার মূলে কারণগুলো কি কি আছে? ওয়ান অফ দ্য মেইন কজেস হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে, যাদের ব্রাকা জিনস থাকে, হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, ইউট্রাইন ক্যান্সার। তাহলে এর চিকিৎসা কি শুধু সার্জিক্যালি নাকি? কন্ট্রাসেপটিভ পিলস অনেক দিন খেলে ওভারিয়ান ক্যান্সারের চান্সটা কমে যায়। আমরা হামেশাই দেখি যে একটা ইউএসজি করতে গিয়ে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে। তো এই সিস্টটা কি কোনোভাবে ক্যান্সারে পরিণত হতে পারে নাকি দুটো আলাদা, মানে যদি একটু বুঝিয়ে বলেন। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব ওভারিয়ান ক্যান্সার কি, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হবেন, কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং এর চিকিৎসা কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট গাইনি অঙ্ক অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর রূপশ্রী দাশগুপ্ত। নমস্কার ম্যাম। নমস্কার। ওভারিয়ান ক্যান্সার আমরা দেখেছি যে মহিলাদের মধ্যে যত ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু যদি মোর্টালিটির রেট দেখি সেক্ষেত্রে কিন্তু ওভারিয়ান ক্যান্সারটা অনেকটা এগিয়ে। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই ওভারিয়ান ক্যান্সার এই জিনিসটা কি, কোথায় হয় এবং এর মোর্টালিটি রেট এত হাই কেন? আমি সবচেয়ে আগে এটা জানাতে চাই আপনাকে, এই কোয়েশ্চেনটা আপনি খুব রেলিভেন্ট বলেছেন। মোস্ট পিপল জানতে চান যে ওভারিয়ান ক্যান্সারটা কোথা থেকে হচ্ছে। ওভারি মানে আমাদের ডিম্বাশয়, ডিম্বাশয় মানে দিস ইজ আমাদের ইউট্রাস, জরায়ু, জরায়ুতে বেবি থাকে। ওভারি হচ্ছে এই দুটো ডিমের মতন যেটা আমাদের থাকে। এভরি মান্থ এখান থেকে ওভুলেশন হয় এবং এইখান থেকে যে ক্যান্সারটা অ্যারাইজ হয় সেটাকে আমরা বলি ওভারিয়ান ক্যান্সার। সামটাইমস দেখা যায় যে এদের টিউব আছে, টিউবের এন্ড থেকেই ওভারিয়ান ক্যান্সারটা ডেভেলপ করে। সো এটা কালেকটিভলি ওভারিয়ান টিউবাল ক্যান্সারটা একসাথেই মোটামুটি আমরা ধরি। এটা অরিজিন অফ ওভারিয়ান ক্যান্সার আমরা বলি ইজ ফ্রম দ্য ফ্যালোপিয়ান টিউবলস। আচ্ছা, টু আনসার ইউর নেক্সট কোয়েশ্চেন যে এটা এত লেটে কেন ডায়াগনোজ হয়, ওভারিটা আমাদের পেটের ভেতরে একটা অর্গান, যেটা সার্ভিক্স এর মতন ভিজুয়ালাইজড আমরা করতে পারি না, উই ক্যানট সি ইট। সেকেন্ড হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে সিমটম গুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে, যেরকম অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, ফাউল স্মেলিং কিংবা তলপেটে ব্যথা। ওভারিয়ান ক্যান্সারটা খুব ইনসিডিউয়াস, ইনসিডিউয়াস মিনস টিল স্টেজ 3 স্টেজ 4 যখন গিয়ে পেটে জল জমে গেল, সিমটমগুলো ইট রিজেম্বলস লাইক গ্যাসের প্রবলেম, গ্যাসের প্রবলেম, যেরকম ব্লোটিং হচ্ছে, খিদে পাচ্ছে না, হ্যাঁ, লোকেরা ভাবে যে গ্যাস হয়েছে। তো তাই জন্য এটা বাই দ্য টাইম ধরা পড়েও আস্তে 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 গিয়ে তখন স্টেজ 3 স্টেজ 4 হয়ে যায়, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য সাইলেন্ট কিলার। আচ্ছা, তো এই ধরনের ক্যান্সার হওয়ার মূলে কারণগুলো কি কি আছে? ওয়ান অফ দ্য মেইন কজেস হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে, যাদের ব্রাকা জিনস থাকে, হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, ইউট্রাইন ক্যান্সার, লিঞ্চ সিনড্রোম, এইসব হচ্ছে একটা জেনেটিক। যাদের বাড়িতে এই সিনড্রোমগুলো আছে কিংবা ওনার রিলেটিভরা এটাতে আক্রান্তিত, তাহলে ওনাদের রিস্ক ইজ হায়ার দেন দ্য আদার পিপল। এবারে সঠিকভাবে 100% কেউ বলতে পারে না, কিন্তু এন্ডোমেট্রোসিস বলে যে কন্ডিশনটা এখন দেখা দিয়েছে, দ্যাট সায়েন্টিফিকলি প্রুভেন দ্যাট দেয়ার ইজ আ পাথওয়ে, এন্ডোমেট্রোসিস থেকেও রেয়ারলি গিয়ে ওটা ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রয়েড ক্যান্সার, ক্লিয়ার সেল ক্যান্সার, এবং এটা আমরা দেখেছি নিজের এক্সপিরিয়েন্সে। আদার ফ্যাক্টরস লাইক ওবেসিটি, বাইরের খুব ফ্যাটি ফুড খাওয়া, এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ, ওজনটা অতিরিক্ত বেশি হওয়া, যাদের খুব তাড়াতাড়ি মেনার্কি হয়েছে মানে পিরিয়ডসটা খুব তাড়াতাড়ি হয়েছে, যাদের খুব লেটে মেনোপজ হয়েছে, যাদের বাচ্চা কাচ্চা হয়নি, এনাদের ক্ষেত্রে রিস্কগুলো বেশি বেড়ে যায়। এই যে ওভারিয়ান ক্যান্সারের কথা বললেন আপনি, একটা জিনের কথা বললেন, তো সেই জিনটা কি আমরা আগে ভাগে ধরতে পারি না, মানে কোনো টেস্ট নেই? অফকোর্স ধরতে পারি, কিন্তু এটার ইনসিডেন্সটা তো অত বেশি না, তাই জন্য আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং এখন সবার পক্ষে করা তো সম্ভব না, বিকজ দ্য টেস্ট ইজ ভেরি হাই। আচ্ছা, টেস্টটা দামটা খুব বেশি, কস্ট ইজ হাই ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে জিনটা আছে মানে না যে 100% আপনার ওভারিয়ান ক্যান্সার কি ব্রেস্ট ক্যান্সার হবে। জিনটা আছে মিনস ইয়োর রিস্ক কম্পেয়ার টু দ্যাট অফ দ্য জেনারেল পপুলেশন ওটা বেড়ে যায়। বাট এরকমও আছে যে জিনটা থেকে
100% ক্যান্সার হয় না। তো ওই পেশেন্টদের আমরা অনেকগুলো জেনেটিক টেস্টিং করে তারপর প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট কি করে করা যায় ওইগুলো বলতে পারি। যেরকম কন্ট্রাসেপটিভ পিলস অনেক দিন খেলে আমাদের ওভারিয়ান ক্যান্সারের চান্সটা কমে যায়। ফ্যামিলি প্ল্যানিং টিউবেক্টমি করলে, কিংবা যেটা আমরা বলি অপরচুনিস্টিক স্যালপিনজেক্টমি, ধরুন একটা অ্যাপেন্ডিক্স বের করছেন, আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তো টিউব দুটো বাদ দিয়ে দিলে ওভারিয়ান ক্যান্সার রিস্কটা মোর দ্যান 90% কমে যায়। আচ্ছা। সিমিলারলি ওটাকে আমরা টিউবেক্টমি বলি, ফ্যামিলি লাইগেশন করা হয়, তখনও রিস্কটা অনেকটা কমে যায়। সো দিস প্রিভেন্টিভ মেথডস ক্যান হেল্প। আর এখন ইউনিভার্সাল ব্রাকা স্ক্রিনিং যারা অ্যাফোর্ড করতে পারছে অফকোর্স ওরা করতে পারে, বাট সবাইকে তো করে লাভ নেই। যাদের হিস্ট্রি বেসড হয়, যাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, কোনো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, কত রিলেটিভ, কতজনের ক্যান্সার হয়েছে, দিস অল কন্ডিশন যদি থাকে, উই রেফার দেম টু জেনেটিক কাউন্সেলর। জেনেটিক কাউন্সেলর তখন অ্যানালিসিস করে বলে যে এনার রিস্কটা কতটা হতে পারে, ওনারা তখন অ্যাডভাইস করে দেয় যেটা ব্রাকা জিনটা টেস্টিং করতে লাগে কিনা। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো আপনার কাছে যে এই ধরনের ক্যান্সার হলে মানে আমরা কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হব? এক তো হচ্ছে ফার্স্ট পেশেন্টের খিদেটা একটু কমে যায়, আচ্ছা। খেতে পারেন না ঠিক করে, ওজনটা কমতে লাগে, এবং এই যে ব্লোটিং যেটা বলে যে মানে একটু খেয়েই লাগে যে আর খেতে পাচ্ছি না, গ্যাস অম্বল হচ্ছে, আমরা ভাবি যে এটা গ্যাস অম্বল হয়েছে, আমরা গ্যাসের ডাক্তার কাছে চলে যাই। কিন্তু তখন একটা ধরুন আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে ওভারিতে কোনো সিস্ট হয়েছে কিনা। যদি কোনো সিস্ট ধরা পড়লো তাহলে তখন তার আগে যা যা টেস্টিং করা হয় ওইভাবে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। আজ অবধি কোনো স্ক্রিনিং টেস্ট কি স্ক্রিনিং মেথড অ্যাভেলেবেল নেই উইচ ক্যান পিক আপ যে না এনার ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। লাইক তোমার সার্ভাইকাল ক্যান্সারে ইউ ক্যান ডু আ প্যাপ টেস্ট, হ্যাঁ। তো ওইভাবে স্ক্রিনিং টেস্ট সেরকম ইউনিভার্সাল কিছু এখনো আজ অব্দি বেরোয়নি। CA-125টা লোকেরা করতে থাকে, বাট ইট ইজ অ্যাগেন যে ওটা বারবার করে রিকমেন্ডেড না, বিকজ সামটাইমস ইট মে পিক ইট আপ, সামটাইমস ইট মে নট পিক ইট আপ, এর সেন্সিটিভিটিটা একদম অত বেশি না। আচ্ছা, আরেকটা যেটা জানতে চাইবো যে এটা কোন এজের মানে মহিলারা বেশি এফেক্টেড হন? সো ওভারিয়ান ক্যান্সার হচ্ছে আমাদের ওভারির জার্মসের লেয়ার থেকে বেরোয়। তো জার্মসের লেয়ার দের আর 3 কাইন্ডস। দের ইজ এপিথেলিয়াল মানে বাইরের অংশটা, স্ট্রোমাল ভেতরে যে অংশটা, এবং জার্ম সেলস। সো দের আর 3 কাইন্ডস দ্যাট ক্যান হ্যাপেন মেইনলি, রাফলি, অ্যান্ড দের ক্যান বি আ মিক্সচার অফ দোজ কাইন্ডস অলসো। তো জার্ম সেলগুলো আমরা দেখি ইট ইজ কামস ইন ইয়াঙ্গার এজ গ্রুপ, আচ্ছা, 20 অ্যাডোলেসেন্সে। তো জার্ম সেল টিউমার্স লাইক ডিসজার্মিনোমা এইগুলো সব ইয়াঙ্গার এজ গ্রুপে পাওয়া যায়। কিন্তু দোজ টিউমার্স হ্যাভ আ বেটার প্রগনোসিস, গুড প্রগনোসিস, কারণ ওটির পরেও দে আর ভেরি হাইলি কিমোসেন্সিটিভ অলসো। তো ট্রিটমেন্ট করে দিলে রিকারেন্সের চান্সটা অনেক কমে যায়। এবং এরপরে যেটা আছে স্ট্রোমাল সেল টিউমার্স, ওগুলো মিডল এজ গ্রুপে পাওয়া যায়, 30-40 এরকম এজে, 40-45। অ্যান্ড দ্য এপিথেলিয়াল সেল টিউমার্স যেগুলো, সেগুলো সাধারণত লেটার অনসেট হয় আফটার 50। বাট আজকাল দেখা যাচ্ছে যে এপিথেলিয়াল ক্যান্সারসগুলোও ফর সাম রিজন খুব তাড়াতাড়ি চলে আসছে, মেবি ডিউ টু লাইফস্টাইল ফ্যাক্টরস, মেবি ডিউ টু লট অফ লাইফস্টাইল ফ্যাক্টরস, মেইনলি ওবেসিটি, যেটা আমরা ঠিক করে এক্সারসাইজ করি না। সো লট অফ ফ্যাক্টরস উই আর সিইং দ্যাট দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দিস এপিথেলিয়াল টিউমার্স, এটা এট আ ইয়াঙ্গার এজ আজকাল। আচ্ছা, আমরা ওভারিয়ান ক্যান্সার নিয়ে কথা বলছি, আপনি টিউমারের কথা বললেন যে আমরা হামেশাই দেখি যে একটা ইউএসজি করতে গিয়ে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে। তো এই সিস্টটা কি কোনোভাবে ক্যান্সারে পরিণত হতে পারে নাকি দুটো আলাদা, মানে যদি একটু বুঝিয়ে বলেন। সো ওভারিতে আবার সিস্ট অনেকগুলো রকমের হয়। প্রথম হচ্ছে যে মানুষরা ঘাবড়ে যায় যখন কেউ বলে আমার পিসিওডি হয়েছে, পলিসিস্টিক ওভারি। না, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা একটা হরমোনাল ইমব্যালেন্স। এটা আমরা বলে বোঝাতে পারি না, যেটা একটা হরমোনাল ইমব্যালেন্স। ওভুলেশনটা ঠিক টাইমে হয় না, ডিমগুলো জড়ো হয়ে থাকে এগের ভেতরে, ইট গিভস আ সিস্টিক অ্যাপিয়ারেন্স। ওটাতে আমাদের কিছু করতে লাগে না, নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, ডায়েট এক্সারসাইজ করে ওজন কমাতে হয়, কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকলে ওটাকে ঠিক করতে লাগে। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে সিম্পল সিস্ট, যেগুলো ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট। আমাদের তো প্রত্যেক মাসে একটা করে ডিম বেরোয়, কখনো কখনো সেই ডিমটা ফুটে ওঠে না, তার ভেতরে জল জমে গেল, তার ভেতরে ব্লিডিং হয়ে গেল, তো সেটা ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট, হ্যামোরেজিক সিস্ট। হঠাৎ অ্যাকিউট পেইন হলো, মানে ব্লিডিং হয়ে গেল সিস্টের ভেতরে, হ্যামোরেজিক সিস্ট। সিস্টটা ঘুরে গেল, টুইস্টেড সিস্ট। ডার্ময়েড সিস্ট আর একটা সিস্ট যেটাতে কোনো ক্যান্সার থাকে না মোস্ট অফ দ্য টাইম। ম্যাচিওর টেরাটোমা কি ম্যাচিওর ডার্ময়েড হলে ওতে ক্যান্সার থাকে না।
এন্ডোমেট্রিওটিক সিস্ট, এন্ডোমেট্রোসিস হচ্ছে একটা আলাদা রকমের কন্ডিশন যেখানে ব্যাকফ্লো অফ ব্লাড হয়, সিভিয়ার পেইন লোয়ার অ্যাবডোমেন হয় এবং ব্লাড মানে থিক চকলেট ফ্লুইড জমে যায়, ওটাকে আমরা চকলেট আর এন্ডোমেট্রিওটিক সিস্ট বলি। সো এই ধরনের সিস্টগুলো সব বিনাইন, বিনাইন মানে এগুলোতে জেনারেলি ক্যান্সার থাকে না। সো এগুলো দেখে আমরা ঘাবড়ে যাওয়া উচিত না। আলট্রাসাউন্ডটা দেখার পরে আপনার গাইনেকোলজিস্ট কিংবা গাইনি অনকোলজিস্ট একবার রিভিউ করে হয়তো ওনার যদি সাসপিশিয়াস লাগে তখন আমরা ফার্দার টেস্টিং করি দেখার জন্য যে এই ধরনের সিস্ট হলে ট্রিটমেন্ট তো আছে, আচ্ছা কিন্তু আমরা একটা সিটি কিংবা এমআরআই অ্যান্ড টিউমার মার্কার যেগুলো থাকে ব্লাড লেভেলে আমাদের কয়েকটা টিউমার মার্কার থাকে যেরকম CA125, CEA, CA99, LDH, এই জিনিসগুলো, আলফা ফিটোপ্রোটিন, এই জিনিসগুলো তখন আমরা মেপে দেখি যে এতে সাসপিশন অফ ক্যান্সার আছে কি না। যদি তখন লাগে যে না এটা ওই দিকে যাচ্ছে ভুল দিকে, তখন উই উইল হ্যাভ আ ডিসকাশন যেটা ফার্দার আমরা কি করে করতে পারি। আচ্ছা, আপনি বেশ কিছু মার্কার টেস্টের কথা বললেন, এছাড়া আর কি কি ধরনের টেস্ট করা হয় এই ধরনের ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে? বললাম যে সিটি স্ক্যান করতে পারি আমরা, এমআরআই করতে পারি, টিউমার মার্কার্স করি, পেট স্ক্যান করতে পারি, আচ্ছা এইসব টেস্ট করে আমরা জানতে পারি। বাট দিস ইজ এ প্রবাবল ডায়াগনোসিস যে এতে হতে পারে। আচ্ছা মেন হচ্ছে যে সার্জিক্যাল স্টেজিং যেটা আমরা করি, যে আমরা তখন ফ্রোজেন পাঠাই, পুরো সিস্টটাকে তুলে নিয়ে আমরা প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠাই ডিউরিং দ্য সার্জারি। ওনারা তখন ইমিডিয়েটলি ওটাকে ক্রস সেকশন করে আমাদেরকে অন টেবিল জানিয়ে দেয় যে এতে ক্যান্সার আছে কিনা। বিকজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান 100% বি শিওর যে এতে ক্যান্সার আছে কিনা ইজ থ্রু দ্য বায়োপসি, থ্রু দ্য ফ্রোজেন বায়োপসি। তো আমরা কি করি, ওই সিস্টটাকে আমরা ফাটাই না, পুরো আস্ত তুলে পাঠানো হয়। অ্যান্ড টিউমার মার্কার, এমআরআই, পেটসিটি, এটা এদের সেন্সিটিভিটি ইজ নট 100%। আমাদের এক্সপিরিয়েন্স থ্রুতে ওতে যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে যেরকম মাল্টিলোকুলেটেড সিস্ট বলা হয়, কি তার ভেতরে সলিড এরিয়াস দেখতে পাচ্ছেন, প্যাপিলারি এক্সক্রেসেন্সিস দেখতে পাচ্ছেন, দুটো ওভারিতে হয়েছে, দিস অল ইনক্রিজ দ্য রিস্ক যে এটা ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে। কিন্তু ওটা 100% না। 100% হচ্ছে যে আমরা যখন বের করে ওটাকে পাঠাই, কিংবা যদি থার্ড স্টেজ ফোর্থ স্টেজে আমরা দেখছি যে অন্যদিকে ছড়িয়ে গেছে, তখন তো আমরা ওখান থেকে বায়োপসি করে জানতে পারি যে এতে ক্যান্সার আছে। আপনি একটা কথা বললেন ফ্রোজেন বায়োপসি, এই বিষয়টা কি? মানে আমরা শুনেছি যে বায়োপসি করতে গেলে ক্যান্সার ছড়িয়ে পড়ার একটা রিস্ক থাকে, তো এই ফ্রোজেন বায়োপসিটা কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। ওভারিয়ান ক্যান্সারে স্টেজিং আছে 1, 2, 3, 4 লাইক অল ক্যান্সারস। এবারে যখন স্টেজটা 1 কি স্টেজ ভেরি আর্লি স্টেজ, আমরা ওটাকে we don't want to further increase or upstage the আচ্ছা তখন আমরা নিডল অ্যাসপিরেশন করে কি নিডল ঢুকে বায়োপসি করি না, বিকজ ওটা স্টেজ 1টাকে আমরা ইনক্রিজ করে দেবো স্টেজিংটা, বিকজ ওটা যদি স্পিল হলো কি কোথাও পড়ে গেল, সো তখন আমরা বায়োপসি করি না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা বলি যে সিটি কি পেট সিটি কি এমআরআই দেখে বললাম, যদি দেখলাম যে অন্য কোথাও ক্যান্সার ছড়ায়নি, খালি ওই ওভারিটাতেই আছে, তখন আমরা বায়োপসি করি না। তখন আমরা ডাইরেক্ট ওটিতে নিই, পুরো সিস্টটাকে তুলে আস্ত তুলে কোনো স্পিল যেরকম না হয় অ্যাবডোমেনের ভেতরে, ওটা আমরা পাঠাই টু দ্য হিস্টোপ্যাথোলজি ল্যাব। এবং যেটা লেম্যানদেরকে বোঝাবার জিনিস হচ্ছে ফ্রোজেন আমরা এই জন্য বলি যে ওটা ইমিডিয়েটলি ওরা ফ্রিজ করে ওটা সেকশন নিয়ে আমাদেরকে উইদিন 20 মিনিটস 15 to 20 মিনিটস ওটিতে খবর চলে আসে যে এই সিস্টটাতে আপনার বিনাইন মানে কোনো ক্যান্সার নেই, বর্ডার লাইন মানে খালি ফার্স্ট লেয়ার অফ সেলতে ক্যান্সার আছে, আর ম্যালিগনেন্ট মানে ক্যান্সার আছে। ওই রিপোর্টটা দেখে আমরা তারপরে ফার্দার বলি যদি এটা বিনাইন তাহলে আর কিছু করতে হয়। আচ্ছা যদি এতে বলে যে বর্ডার লাইন সিরাস কি আপনার ক্যান্সার আছে, তখন আমাদেরকে স্টেজিং সার্জারি করতে লাগে, পুরো অ্যাবডোমেনটা ওপর থেকে নিচ দেখতে লাগে যে অন্য কোথাও ডিজিজটা স্প্রেড করেছে কি না। যদি কোথাও থেকে স্প্রেড করেনি তাহলে ওই রিপ্রেজেন্টেটিভ এরিয়াস থেকে বায়োপসি আমরা নিয়ে পাঠাই, নোডাল ডিসেকশন লাগে, আর ওমেন্টাম যেটা থাকে চর্বিটা ভেতরে সেটাও আমাদেরকে বের করে দিতে লাগে। দ্যাট ইজ আ স্টেজিং সার্জারি ইন আর্লি স্টেজ ক্যান্সার। আচ্ছা ধরো আমি একটা পেশেন্ট আমার কাছে ব্লোটিং বলে কারো কাছে গেছিল এবং ডাক্তার বলল ওরা ডায়াগনোজ কেউ করা হয়নি, পেশেন্ট যায়নি ডাক্তারের কাছে, পেটটা ফুলে যখন জল জমে গেছে তখন গেছে ডাক্তারের কাছে, ডাক্তার তখন সিটি কিংবা এমআরআই তে দেখে যে ক্যান্সারটা চারিদিকে ছড়িয়ে গেছে, অলরেডি ছড়িয়ে গেছে, মানে ধরো উপরের দিকে নিচের সাইডে ছড়িয়েছে, তখন আমরা বায়োপসি করলে আমরা জানতে পারি যে এটা কোথা থেকে এসছে, ইজ ইট আ প্রাইমারি ওভেরিয়ান না প্রাইমারি কোলন না প্রাইমারি কোত্থেকে এসছে, বেসড অন দ্যাট আমাদের ট্রিটমেন্ট হবে। সো অলরেডি যখন থার্ড স্টেজ হয়ে গেছে তখন আমরা ইনিশিয়ালি আগে বায়োপসি নিয়ে দেখি যে এটা কোত্থেকে, বায়োপসির উপর আমরা স্টেইনিং করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি স্টেইনিং নিয়ে আমরা জানি এটা কোত্থেকে এসছে, বেসড অন দ্যাট আমরা তখন ডিবাল্কিং সার্জারি করি, যে যেখানে যেখানে ছড়িয়েছে সব আমরা ক্লিয়ার করে বের করতে লাগে। সো দিস ইজ ইন দ্য অ্যাডভান্স স্টেজ। আচ্ছা আর্লি স্টেজে আমরা ফ্রোজেনটা করি,
দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, তাহলে এর চিকিৎসা কি শুধু সার্জিক্যালি নাকি কেমো বা রেডিয়েশন দরকার হয়? সো বেস্ট সার্জিক্যাল আউটকাম, বেস্ট আউটকাম অর বেস্ট সার্ভাইভাল আউটকাম পেশেন্টের এখন অব্দিও দেখা গেছে যে পুরো সার্জিক্যাল ক্লিয়ারেন্স গিভস আ বেটার ওভারঅল সার্ভাইভাল টু দ্য পেশেন্ট, আচ্ছা। ফলোড বাই কিমো। হুম। কিমোটা যদি অ্যাডভান্স স্টেজ, তাহলে দ্য হোল সেট অফ সার্জারি প্লাস কিমো, সার্জারি ফলোড বাই কিমো গিভস আ বেটার সার্ভাইভাল ইনকাম দেন গিভিং আ কিমো ফার্স্ট অ্যান্ড তারপরে সার্জারি। আচ্ছা। কয়েকটা স্টাডি দেখিয়েছে যে কিমো ফলোড বাই সার্জারি মে হ্যাভ কম্পারেবল রেজাল্ট, বাট স্টিল দেন আজ অব্দি মেনটেন আছে ওয়ার্ল্ড ওভার যে আগে যদি সার্জারি করে আমরা সব ডিজিজ ক্লিয়ারেন্স করে দিই, ফলোড বাই কিমোথেরাপি, ওই পেশেন্টের সার্ভাইভাল ইনকাম ইজ মাচ বেটার। কখন আমরা সার্জারি করি না? যখন একটা পেশেন্টের স্টেজ 4B ডিজিজ হয়ে গেল, যেটা আমরা সব বের করতে পারবো না, লাংসে চলে গেল, লিভারের একদম প্যারেনকামার ভেতরে ঢুকে গেল, ওই কেস, কিংবা পেশেন্টের অনেক কোমরবিডিটি ফ্যাক্টর আছে, উঠে হাঁটতে পারছেন না, ওনার পারফরমেন্স স্ট্যাটাস খুব পুয়ার আছে, আমরা জানি যে ওটির পরে পেশেন্টটা ঠিক থাকবে না, অনেক কমপ্লিকেশনস আছে, ওই পেশেন্টদেরকে আমরা আগে কিমো দিয়ে 3টে সাইকেল কিমো দিয়ে একটু স্টেবিলাইজ করে টিউমার লোডটাও কমে গেল, যেটা অ্যাবডোমেন ক্যাভিটির বাইরে যে টিউমার ছিল ওগুলো শ্রিঙ্ক হয়ে গেল, তারপরে ওগুলো ভ্যানিশ হয়ে গেল, তারপরে আমরা ওটিটা করি, সার্জারি করে পেটের ভেতরে যা টিউমার বাকি ছিল সব বের করে দিই, আবার 3টে কিমো দিই। সো ইট ইজ আইদার যারা ডায়াগনোজ হলো, বেস্ট অপশন হচ্ছে যে ওটি করে সব ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে 6 সাইকেল কিমো পেলাম। যদি পেশেন্টের অ্যাডভান্স স্টেজ 4B হয়ে গেল, যেখানে আমরা জানি যে পুরো ক্লিয়ারেন্স করতে পারবো না, কিংবা যে পেশেন্ট খুব কোমরবিড, তার পারফরমেন্স স্ট্যাটাস খুব পুয়ার, এইসব পেশেন্টদের আমরা আগে কিমো দিই তারপরে সার্জারি। আচ্ছা ম্যাম, এখানে আমরা যে আলোচনা করলাম একটা ডিম্বাশয়ের ক্যান্সার, বাংলায় যদি বলি, তো ধরুন একটা অবিবাহিত মেয়ে যার বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে, যার বাচ্চা এখনো হয়নি বা তিনি নিতে চান, তাহলে সেক্ষেত্রে কি কোনো উপায় আছে যে তিনি কোনোদিন বায়োলজিক্যাল মাদার হতে পারবেন? এরকম কি কোনো উপায় আছে, মানে ডিমটাকে আগে করা যায়? হ্যাঁ, আচ্ছা, মানে এটা মানে প্রসেসটা যদি একটু বলেন, মানে কিভাবে আপনারা করেন এটা? না, there are so many conditions. এটা অ্যাকচুয়ালি ইট ইজ ডান বাই ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আচ্ছা। আমরা না, যারা আচ্ছা, আইভিএফ সেন্টার্স করে রাখে ওদের কাছে। ধরো একটা পেশেন্টের এখন খুব ইয়াং এজ, ওনার কিছু একটা ধরা পড়েছে ক্যান্সার, আমাদের অপারেশন করতে লাগবে, অর পেশেন্ট যার হচ্ছে এখন তো সবাই ওয়ার্কিং উইমেন, আমরা 30 ইয়ার্সে আমরা প্রেগন্যান্সি নিতে চাই না, 35 নিতে চাই না, আমরা 40-তে নেব, তখন কি হয়, একটা এগের এজটাও বাড়ে, উইথ দ্য এজ অফ দ্য ওম্যান দ্য এজ অফ দ্য এগ অলসো ইনক্রিজেস। এজটা বাড়লে কোয়ালিটিটা কমে যায় এবং আস্তে আস্তে ডিমটাও ফুরিয়ে যায় ডিম্বাশয় থেকে। তো এই ধরনের পেশেন্টদের যারা ডিলে করতে চায় তাদেরকে আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পাঠাই, ওনারা ইনজেকশন দিয়ে অনেকগুলো ডিম বের করে ওই এগস গুলো ফ্রিজ করে রাখে, যখন প্রেগনেন্সি ওনার লাগে তখন ওটাকে করে আইভিএফ করতে লাগে। অবভিয়াসলি তখন আইভিএফ লাগে, নিজের মতন তো হয় না, ইভেন এই আর কি। মানে তারা চাইলে তার আগে, মানে সার্জারির আগে ডিমটাকে ফ্রিজ করে রাখতে পারে। আচ্ছা ম্যাম, মোটামুটি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা খুব ভুল ধারণা আছে বয়স্ক মহিলাদের মধ্যে, মানে যাদের মেনোপজ হয়ে গেছে, তো মেনোপজ হওয়ার পর হয়তো কয়েকদিন পর দেখা গেল আবার ব্লিডিং শুরু হয়েছে। তারা অনেকে ভাবেন যে এটা কোনো একটা কারণে বন্ধ হয়েছিল, আমার পিরিয়ডটা আবার রিস্টার্ট হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? রিস্টার্ট বলে কিছু হয় না। পিরিয়ড যখন বন্ধ হয়ে গেল, আমরা টাইম দিই 1 বছর, 1 ইয়ার। যদি 1 ইয়ার আমাদের পিরিয়ডটা বন্ধ থাকলো আর তারপর আর পিরিয়ড হলো না, তাহলে আমরা এই কন্ডিশনটাকে মেনোপজ বলি, মানে আমাদের ওভারিয়ান ফেলিয়ার হয়ে গেছে। মেনোপজ ইজ নট স্টপেজ অফ ব্লিডিং ফ্রম দ্য ইউট্রাস, ইট মিনস দ্যাট ওভারিজের হরমোনাল ফাংশনটা 0 হয়ে গেল, তাই জন্য এন্ডোমেট্রিয়াম শেডিং আর হচ্ছে না। তাহলে হরমোনাল আর কন্ডিশনটা তার পিরিয়ড আসবে না, সেটা তো ওভার ডান উইথ। তো মেনোপজ যে 1 বছর হয়ে গেল তারপরে যদি ব্লিডিং হলো, তার মানে ইট হ্যাজ টু বি লোকাল ইউট্রাসের থেকে কিছু একটা অসুবিধা হয়েছে। কিন্তু তার মানে না যেটা 100% ক্যান্সার। 90% ক্ষেত্রে এটা সাধারণ পলিপ হতে পারে, কোথাও ইনজুরি চোট লেগেছে সেটাও হতে পারে, কোনো থিকনেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ভেতরে চামড়াটা মোটা হয়ে গেছে, অ্যান্ড 10% কেসেস ওটা ক্যান্সারও হতে পারে। সো তাই জন্য যদি মেনোপজের পরে আবার ব্লিডিং হয়, নেভার অ্যাজিউম যে এটা আপনার পিরিয়ড রিস্টার্ট হয়েছে, কারণ ওভারি আপনার তো অলরেডি ফেল হয়ে গেছে।
সো দের ইজ সাম রিজন, আর ওই রিজনটা আমাদের কাছে আসলে আমরা ওটাকে তখন ইভ্যালুয়েট করে দেখে আপনাকে বলতে পারবো যে অসুবিধাটা কোথায়। ম্যাম, যেতে যেতে লাস্ট মেসেজ কি থাকবে যারা যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, যারা এখনো বাড়িতে বসে আছেন, যারা এখনো একজন গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন, গ্যাসের ওষুধ কিনে খাচ্ছেন ওষুধের দোকান থেকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আমার খালি একটাই জিনিস যে আমরা এই মেডিসিনে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অলওয়েজ অলওয়েজ। যখন আমরা দেখছি যে আমাদের শরীরে কিছু একটা অ্যাবনর্মাল হচ্ছে যেটা আগে হতো না, আমার গ্যাসও হচ্ছে যেটা আগে হতো না, কি আমার হচ্ছে বাড়িতে ফ্যামিলি হিস্ট্রি আছে, কার ব্রেস্ট ক্যান্সার ছিল, কার ইউট্রাইন ক্যান্সার ছিল, কার কোলন ক্যান্সার ছিল, কার আমার যখন আমাদের এতগুলো জিনিস আছে টু প্রিভেন্ট ক্যান্সার, আমরা কেন সেটাকে ক্যান্সারটাকে করিয়ে আবার ভুগবো? তার জন্য ওটি লাগবে, তার জন্য কিমো লাগতে পারে, মানি ওয়েস্ট হয়, অন টপ অফ দ্যাট আপনার ইমোশনাল সাপোর্ট লাগে, সবার বহুত ভয় লাগে যে আমার ক্যান্সার হয়ে গেছে। তো আমরা বাড়িতে লুকিয়ে থাকবো কেন? আমরা অন টাইমে নিজের খেয়াল রাখবো, আমরা ওবেসিটি করাবো না, আমরা ডায়েট এক্সারসাইজ করব, আমরা তেল জাতীয় জিনিস বাঙালিরা বহুত খায়, এগুলো বন্ধ করতে লাগে। এবং এটা আমি এই প্ল্যাটফর্মটা নিচ্ছি বলার জন্য যে আমরা মাছ ভাজাতেও অনেক তেল খাই আমরা, আর খাবারটা কম খেতে হয়। 80% খাবারটা যখন আমাদের ফুল লাগছে তখন আর খেতে লাগে না। তারপরে আমরা ব্যাড হ্যাবিট নেব না, স্মোকিং, ড্রিঙ্কিং, এইসব জিনিস আমরা করব না। এবং আমরা ঠিক টাইমে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা নেব, আমরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্যাপসমিয়ার দিয়ে প্রত্যেক 3 বছরে করব। আমরা কোনো যদি আমাদের ব্লোটিং লাগছে কিংবা লাগছে তলপেটে ব্যথা হলো, কিছু হলো, ও এটা পিরিয়ডের ব্যথা, এটা গ্যাসের ব্যথা, যাব না, এটা না করে আর্লিয়েস্ট পসিবল ডাক্তারের কাছে যাব। আর যদি আমার মেনোপজ হয়ে গেল 1 বছরের পরে আবার ব্লিডিং হচ্ছে, অবশ্যই আমি একটা গাইনি অঙ্ককে দেখাবো যে এটা কোনো অসুবিধা আছে কি না। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। না তো ইউ সাফার, ইয়োর ফ্যামিলি সাফার্স, তোমার ইয়োর মানি ইজ ওয়েস্টেড, ইয়োর মেন্টাল ডিপ্রেশনে চলে যায়, ওভারঅল হেলথ একদম ডিটোরিয়েট হয়ে যায়। নো, মেডিসিন ইজ প্রিভেন্টিভ, মেডিসিন ইজ দ্য কি রোল এখানে, প্রিসিশন মেডিসিন ইজ দ্য কি রোল। ফ্যামিলি আরটা হচ্ছে জেনেটিক টেস্টিং এর ব্যাপার, যদি যাদের কারোর হিস্ট্রি আছে তাহলে জেনেটিক কাউন্সিলের গিয়ে এগুলো ঠিক করা যে আমার কত রিস্ক আছে, এই রিস্ক যদি আছে আমি কি করলে আমি বাঁচতে পারি এই ক্যান্সার থেকে। সো এইসব প্রিভেনশন, মাই মেসেজ টু এভরিবডি ইজ ট্রাই টু প্রিভেন্ট ক্যান্সার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওভারিয়ান ক্যান্সার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।